মা মারা যাওয়ার ঠিক 1 মাস আগে আমাকে একটা সত্যি কথা বলে গিয়েছিল। সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে বলেছিল, ঢাকায় আমার 3জন বড় ভাই আছে, তারা 3জনই অনেক বড় অবস্থানে আছে। সেই কথাটা শোনার পর আমি আমার ছোট্ট কাপড়ের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ি। ঢাকার পথে রওনা দিই তাদের খুঁজতে। কিন্তু যখন থানায় গিয়ে তাদের নাম বললাম, তখন পুলিশরা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি মাথা খারাপ হয়ে যাওয়ার কেউ। কারণ আমার বড় ভাই ছিল দেশের অন্যতম বড় একজন ব্যবসায়ী, দ্বিতীয়জন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা, আর তৃতীয়জন দেশের সবচেয়ে পরিচিত লাইভ স্ট্রিমারদের একজন। আমার মা আমাকে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল পুরো 20 বছরের বেশি সময় ধরে। আমি তখন মায়ের বিছানার পাশে বসেছিলাম। বাইরে টিনের চালের ঘরে বৃষ্টি পড়ছে টুপটুপ শব্দে। আমি চুপচাপ একটা কমলা খাচ্ছিলাম, আর মা হঠাৎ আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। সে বলল, তিশা, তোর 3জন বড় ভাই আছে। আমি প্রথমে ভেবেছিলাম জ্বরের ঘোরে মা উল্টাপাল্টা বকছে, কিন্তু তার চোখে যে গাম্ভীর্য ছিল সেটা ভুল বোঝার মতো না। সে ধীরে ধীরে সব খুলে বলল, আমার বাবা একসময় খুব বড় ঘরের ছেলে ছিলেন। তাদের পরিবার ছিল টাকার পাহাড়ের মতো, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর বাবার পরিবার আমার মাকে জোর করে আলাদা করে দেয় তার 3 ছেলে সন্তান থেকে। কারণ মা তখন একেবারেই অসহায় ছিলেন। না ছিল কোনো কাজ, না ছিল কোনো সহায়তা। মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, তোর 3 ভাইকে আমি আনতে পারিনি, শুধু তোকে সঙ্গে আনতে পেরেছিলাম। তার গলা তখন কাঁপছিল। এরপর ডাক্তার জানালো মায়ের শরীর কঠিন রোগ ধরা পড়েছে। সেই খবর পাওয়ার পর মা একটা কথাই বারবার বলতো, আমি চলে গেলে তুই তাদের খুঁজে বের করবি। এই ছিল মায়ের শেষ ইচ্ছা। মা মারা যাওয়ার পর আমি আমার ছোট ব্যাগটাকে কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। একটা কাগজে লেখা নামগুলো শক্ত করে ধরে আমি রওনা দিলাম ঢাকার পথে। ঢাকায় পা দিয়েই আমি যেন হারিয়ে গেলাম। চারদিকে মানুষের ভিড়, রিকশার শব্দ, গাড়ির হর্ন, অচেনা রাস্তা, সব মিলিয়ে আমি প্রথম দিনেই দিশেহারা হয়ে পড়লাম। ছোট্ট গ্রামের মেয়ে আমি। এই বিশাল শহর আমার কাছে যেন একেবারে অচেনা এক দুনিয়া। এই শেষমেশ আমি একটাই জায়গা পেলাম, পুলিশ স্টেশন। ভেতরে ঢুকে আমি কাঁপা হাতে আমার জন্মসনদ আর কাগজে লেখা নামগুলো দেখালাম। ডিউটিতে থাকা পুলিশ অফিসার প্রথমে খুব স্বাভাবিক ছিলেন, কিন্তু নামগুলো পড়ার পর তার মুখের ভাব বদলে গেল। একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। তারপর একজন ধীরে ধীরে বলল, এই নামগুলো সত্যি তোমার ভাইয়ের? আমি মাথা নাড়ালাম। আমার মা বলেছে। তারপর একজন ফোন তুলল, আর কেউ কিছু একটা নিশ্চিত করে ব্যস্ত হয়ে গেল। একজন মহিলা পুলিশ আমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি কি জানো ওরা কারা? আমি চুপ করে থাকলাম। সে বলল, তোমার বড় ভাই দেশের অন্যতম বড় ব্যবসা গ্রুপ চালায়। আমি যেন হঠাৎ থেমে গেলাম। মাঝের ভাই? আমি জিজ্ঞেস করলাম। সে খুব জনপ্রিয় অভিনেতা, টিভি না দেখলেও নাম শুনে থাকবে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর ছোট ভাই? দেশের সবচেয়ে বড় লাইভ স্ট্রিমারদের একজন, লক্ষ লক্ষ মানুষ তাকে চেনে। আমি তখনও বিশ্বাস করতে পারি না আমি এদের বোন। একটা সাধারণ মেয়ে, সে ছোট্ট শহরের একটা ভাঙা ঘরে বড় হয়েছে। পুলিশ শেষমেশে জানালো বড় ভাইকে খবর দেওয়া হয়েছে, সে আসছে আমাকে নিতে। আমি বাইরে এসে দাঁড়ালাম। হাতে সেই পুরনো কাপড়ের ব্যাগটা শক্ত করে ধরে আমি রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলাম। আমার পাশে দাঁড়িয়েছিল এক অচেনা যুবক, মাথা একটু খোলা, হাতে কয়েকটা ট্যাটুর মতো দাগ, চোখে এক ধরনের অহংকার মেশানো হাসি। সে হঠাৎ বলল, তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি বললাম, আমার ভাইদের জন্য। সে হেসে বলল, আমি একটু আগে একটা ঝামেলা করে এসেছি, তবে ঠিক আছে, আমার লোকজন আছে। তার কথা শুনে আমি শুধু হালকা করে হাসলাম। সে নিজেই গাড়ির দিকে ইশারা করে বলল, ওই দেখো, ওইটা আমার গাড়ি। আমি কিছু বললাম না। ঠিক তখনই দূরে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়িটা এমন ছিল যে আশেপাশে সবাই তাকিয়ে গেল। যুবকটা হঠাৎ চুপ হয়ে গেল। এটা তো
এটা তো আসলেই দামি গাড়ি। ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। একজন লম্বা পরিপাটি পোশাকের পুরুষ নামল। তার চেহারায় এক ধরনের কঠোরতা ছিল, কিন্তু চোখে ছিল গভীর অস্থিরতা। সে ফোনের স্ক্রিনে কিছু একটা দেখছিল, তারপর আমার দিকে তাকালো। আমার পুরনো পোশাক, ভ্রমণে ধুলোমাখা মুখ আর সেই ছোট্ট ব্যাগটা। সে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তুমি কি তিশা রহমান? আমি কিছু বলতে পারলাম না। ঠিক তখনই গাড়ির পেছনে দরজা খুলে গেল, আর পরের মুহূর্তেই একজন যুবক দ্রুত নেমে এসে চিৎকার করে বলল, শেষমেশে তোকে খুঁজে পেয়েছি। তার এই কণ্ঠে পুরো রাস্তা যেন থমকে গেল। রোলস রয়েলস গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে সে মানুষটা নামলো। তাকে দেখে চারপাশের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। পুলিশের কড়া চাহনি, রাস্তায় কোলাহল সব থেমে গেল যেন। গাড়ির পেছনের দরজা খুলে আরেকজন তরুণ হুড়মুড় করে নেমে এলো। চোখে কালো চশমা, মুখে এক ধরনের আত্মবিশ্বাসী হাসি, কিন্তু আমাকে দেখার পর সেই হাসিটা মুহূর্তেই বদলে গেল। সে চশমাটা খুলে ফেলল। চারপাশে অর্ধেক পুলিশ তখন তাকিয়ে আছে এমনভাবে যেন কোনো অচেনা দুনিয়া থেকে কেউ নেমে এসেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সত্যি বলতে আমি এখনও ভাবছিলাম এরা হয়তো ভুল মানুষকে খুঁজছে। আমার পাশে দাঁড়ানো সেই ট্যাটু করা যুবকও হঠাৎ চুপ হয়ে গেল। তার আগে সেই দাপট যেন এক মুহূর্তেই উবে গেল। সে সোজা হয়ে দাঁড়ালো, এমনভাবে যেন নিজেকে কম বিপজ্জনক দেখাতে চাচ্ছে। সামনে সেই পরিপাটি পোশাকের মানুষটা, তার চোখ আমার মুখের উপর স্থির, গভীর কঠিন দৃষ্টি, যেন সে পুরনো কোনো ছবি আর বাস্তবতার মাঝে মিল খুঁজছে। সে আবার বলল, তুমি কি খরশিদা রহমান? আমি ধীরে মাথা নাড়ালাম। ঠিক তখনই সে চশমাওয়ালা তরুণের চোখ বড় হয়ে গেল। অসম্ভব, তুমি ঠিক মায়ের মতো দেখতে। এই কথাটা আমার বুকের ভেতর অদ্ভুত এক চাপ তৈরি করলো। মা শব্দটা তারা এমনভাবে বলল যেন আমি তাদের পরিচিত কেউ। সামনের লোকটা এবার আরও এক ধাপ এগিয়ে এলো। আমি আরাফাত। তার কণ্ঠ খুব শান্ত কিন্তু ভারী। আমি বড় ভাই, বিজনেসম্যান বড় মানুষটা। আমি প্রথমেই সেটা ভাবলাম। এই মানুষটা এত দামি দেখাচ্ছে, আমার ভাই হওয়া কিভাবে সম্ভব? গাঢ় রঙের স্যুট, নিখুঁত ভঙ্গি, হাতে দামি ঘড়ি, তার পুরো উপস্থিতি যেন টাকার ভাষায় লেখা। তবু তার চোখ, সেই চোখে কোথাও মায়ের ছায়া ছিল। সেখানেই আমার বুকটা একটু নরম করে দিল। পেছনের ছেলেটা তখন দ্রুত এগিয়ে এসে প্রায় হেসেই ফেলল। আমি সিয়াম, তৃতীয় ভাই, বা ইন্টারনেট যেভাবে বলে সবচেয়ে পরিচিত জন। তার কথা বলার ভঙ্গি, আত্মবিশ্বাস আর হালকা হাসি, সব মিলিয়ে সে যেন অন্য এক জগৎ থেকে এসেছে। কিন্তু তার চোখে অস্থিরতা ছিল। পুলিশরা তখনও পুরো দৃশ্য দেখে হতবাক। আর সেই ট্যাটু করা যুবক, সে কয়েক মিনিট আগেই আমাকে প্রায় প্রেমের প্রস্তাব দিতেই যাচ্ছিল, এখন তার দৃষ্টি মাটিতে। আরাফাত আমার দিকে তাকালো। তুমি কি একাই এসেছো? আমি হ্যাঁ বললাম। সে এক মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, এটা কিভাবে সম্ভব? সিয়াম আমার হাত থেকে ব্যাগটা নিল। এত ছোট ব্যাগ? আমি কিছু বললাম না। সত্যি বলতে আমি লজ্জা পাচ্ছিলাম। নিজেকে এত ছোট লাগছিল, যেন আমি এই দুনিয়ার অংশই না। আরাফাত হঠাৎ তার কোট খুলে আমার কাঁধে রাখলো। ঠান্ডা লাগছে। তার এই সাধারণ আচরণ আমাকে এক মুহূর্ত থমকে দিল। এটা ঠিক আমার মায়ের মতো। আমরা গাড়িতে উঠলাম। বাইরে থাকা সেই ট্যাটু করা যুবক তখনও গাড়ির দিকে তাকিয়ে আছে, যেন নিজের ভাগ্য নিয়ে আফসোস করছে। পুলিশরা রাস্তা ছেড়ে দিল, গাড়ি চলতে শুরু করলো। আমি পিছনে বসে ব্যাগটা শক্ত করে ধরে আছি। সিয়াম বারবার আমার দিকে তাকাচ্ছে। তুমি জানো, আমরা তোমাকে অনেক বছর ধরে খুঁজেছিলাম। আমি ধীরে বললাম, আমি তো তোমাদের চিনতাম না। আরাফাত সামনের সিট থেকে বলল, আমরা জানতাম না তুই কোথায় আছিস, আমাদের থেকে লুকানো হয়েছিল। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। বাইরে শহরের আলো ছুটে যাচ্ছে জানালার পাশে, আর আমার মনে হচ্ছে আমি কোনো অচেনা জীবনের ভেতরে ঢুকে পড়েছি। গাড়িটা শেষমেশ একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। এটা বাড়ি না, এটা যেন কোনো জায়গা। সেখানে সাধারণ মানুষ ঢুকতেই ভয় পায়। বড় লোহার গেট, নিরাপত্তার লোকজন, বিশাল উঠান।
আমি দরজা খোলার আগেই ভয় পেয়ে গেলাম। সিয়াম হাসলো। ভয় পাচ্ছিস? আমি কিছু বললাম না। আরাফাত নামলো প্রথমে, তারপর আমাকে হাত বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা নিয়ে নেমে পড়লাম। ভেতরে ঢুকতেই মনে হলো আমি ভুল জায়গায় চলে এসেছি। সব কিছু নিখুঁত, সব কিছুই বড়, সব কিছুই অচেনা। আমি থমকে দাঁড়ালাম। সিয়াম বলল, চিন্তা করিস না, এটা এখন তোরও বাড়ি। কিন্তু আমি জানি না কেন সেই মুহূর্তে আমি সবচেয়ে বেশি একা অনুভব করেছিলাম। রাত গভীর হচ্ছিল। বড় ডাইনিং রুমে আমি একা বসে আছি। আরাফাত ফোনে কথা বলছে। কাজের চাপ তার কণ্ঠে স্পষ্ট। সিয়াম বারবার আমাকে হাসানোর চেষ্টা করেছে, কিন্তু আমি শুধু চুপ করে আছি। ঠিক তখনই দরজাটা খুলল। আরেকজন মানুষ ঢুকলো। তার মুখে মেকআপের হালকা চিহ্ন, চোখে ক্লান্তি, কিন্তু উপস্থিতি এত পরিচিত, সে টিভিতে না দেখলে মানুষ তাকে চিনবে। সে আমাকে দেখেই থমকে গেল, পুরো শরীর যেন জমে গেল। তুমি? তার কণ্ঠ কাঁপছিল। তার ধীরে বলা আমি আমি খরশিদা। সে আর কিছু বলল না। হঠাৎ করে চোখ ভিজে গেল তার। এই মানুষটা যাকে লাখো মানুষ চিনে এখন আমার সামনে কাঁদছে। সে কেবল বলল, আমার বোন। তারপর ধীরে ধীরে একটা ছোট্ট বাক্স বের করলো। ভেতরে পুরনো কাপড়, আঁকা ছবি। সব ছবিতে আমি ছিলাম। আমার গলা আটকে গেল। আমি ফিসফিস করে বললাম, এগুলো কোথা থেকে? সে বলল, মা আমাকে পাঠাতো লুকিয়ে। আমি অবাক হয়ে গেলাম। তারা আমাকে চিনতো, তারা আমাকে দেখেছিল। আমি ছিলাম তাদের জীবনের অংশ, শুধু আমিই জানতাম না। আমি কাঁপা গলায় বললাম, তাহলে তোমরা আমাকে জানাওনি কেন? কোনো উত্তর এলো না। নীরবতা ভারী হয়ে উঠল। আরাফাত ধীরে বলল, কারণ আমাদের থেকে তোকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তার কণ্ঠে ছিল রাগ, কষ্ট আর অসহায়তা। আমি বুঝতে পারছিলাম না কারা এই কাজ করেছে, কিন্তু একটা সত্য স্পষ্ট হয়ে উঠেছিল। আমার পরিবার শুধু হারিয়ে যায়নি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। রাতটা সে বাড়িতে কাটছিল নীরবতায়। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। আমি কি সত্যি এতদিন একা ছিলাম, নাকি আমাকে ইচ্ছে করে একা রাখা হয়েছিল? ঢাকার সেই বিশাল বাড়িতে প্রথম দিনগুলো আমার কাছে ছিল এক অদ্ভুত স্বপ্নের মতো। সব কিছু এত বড়, এত নিখুঁত, এত অচেনা, যেন আমি ভুল করে অন্য কারো জীবনে ঢুকে পড়েছি। সিয়াম আমাকে ধীরে ধীরে এই নতুন জীবনের সাথে পরিচয় করিয়ে দিল। সে বলতো, তুই এখন আর একা না, বুঝলি? কিন্তু আমি কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আরাফাত, সে ছিল সবচেয়ে কঠিন, কম কথা বলতো, কিন্তু আমি তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আরাফাত, সে ছিল সবচেয়ে কঠিন, কম কথা বলতো, কিন্তু তার প্রতিটা দৃষ্টিতে যেন পাহাড়ের ভার থাকতো। কখনো কখনো মনে হতো সে আমাকে বুঝতেই চায়, কিন্তু জানে না কিভাবে শুরু করবে। আমি লিয়ান, জনপ্রিয় সেই অভিনেতা যাকে মানুষ পর্দায় দেখে কাঁদে বা হাসে। সে কখনই আমার সামনে আসতো, তার চোখে একটা অদ্ভুত ভাঙা মানুষ দেখতাম। প্রথম দিকে আমি তার কাছে থেকে দূরত্ব রাখতাম। বড় টেবিলে একসাথে খেতে বসলেও আমি এক কোণে চুপচাপ থাকতাম। মনে হতো আমি এখানে মানাই না। কিন্তু ধীরে ধীরে তারা আমাকে টেনে আনতে শুরু করলো তাদের ভেতরের দুনিয়ায়। সিয়াম আমাকে নতুন ফোন ব্যবহার করতে দেখালো। হাসতে হাসতে বলতো, তুই ক্যামেরা না নাড়িয়ে বস, না হলে তোর মাথা ঘুরে যাবে। আরাফাত, সে শুধু মাঝে মাঝে চুপচাপ আমার পাশে বসে থাকতো, কিছু বলতো না। কিন্তু